আমি বলবো না আমি সেরা, যদি না তোমরা বলো। প্রিয় শিক্ষার্থী, স্পেশাল ইউজেস নিয়ে এবার কথা বলি চলো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, সকলকে বিজয় সিং রিজনের ইউটিউব চ্যানেলের গ্রামার ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমরা ইতিমধ্যে খেয়াল করছো যে স্পেশাল ইউজেস পার্ট 2 লেখা আছে এখানে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমরা ইতিমধ্যে তোমাদের জন্য স্পেশাল ইউজেসের যে পার্ট 1 ক্লাস সেটা তোমাদের জন্য করে রেখেছি। আশা করছি তোমরা পার্ট 1 ক্লাসটি ইতিমধ্যে দেখে নিয়েছো। আজকে আমরা পার্ট 2 পর্বে তোমাদেরকে আরো কিছু স্পেশাল ইউজেস নিয়ে জানাবো এবং বলে দেব। চলো প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের আজকের মূল ক্লাসে প্রবেশ করি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, দেখো তোমাদের জন্য এখানে আমি রুলস নাম্বার 12 থেকে শুরু করছি। অর্থাৎ পার্ট 1 ক্লাসে আমি 11 পর্যন্ত দেখিয়েছি, 11টা ফ্রেজ বা ওয়ার্ড দেখিয়েছি যেগুলো আসতে পারে পরীক্ষায়। আমরা আজকের পার্ট 2 ক্লাসে 12 থেকে শুরু করব এবং এই 12 থেকে মোটামুটি যেগুলো সবচেয়ে বেশি বোর্ডে এসে কিংবা সবসময় আসে সেরকম কিছু ফ্রেজ বা ওয়ার্ডস দেখিয়ে দিব। এখন তোমাদের একটা প্রশ্ন আবারও থাকতে পারে যে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেটা হচ্ছে তোমরা বলতে পারো স্যার ফ্রেজ এবং ওয়ার্ডস এর মধ্যে কি কোনো তফাৎ আছে কিনা। হ্যাঁ, আমি তোমাদেরকে সেই প্রশ্নের উত্তর আমি পার্ট 1 ক্লাসের শুরুতে দিয়েছি। তোমরা অবশ্যই পার্ট 1 ক্লাসের শুরুতে একটু যদি খেয়াল করো তাহলে সেই উত্তরটি পাবে। চলো আমরা এখন পার্ট 2 এর স্পেশাল ইউজেস এর নাম্বার 12 বা রুলস 12 এ আমরা কি আছে দেখি। দেয়ার। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, দেখো দেয়ার, এই দেয়ারটা কখন আমরা ব্যবহার করতে পারি সেটা নিয়ে যদি আমি একটু তোমাদেরকে দেখাই যে এখানে যে ইনফরমেশনটি আছে সেটা হচ্ছে দেয়ার ঠিক তখন বাক্যের শুরুতে বসে বা আমরা বলবো তখনই যখন স্পেসিফিক সাবজেক্ট উল্লেখ থাকে না। তার মানে দেয়ারটা কিন্তু সাবজেক্টের শুরুতে বসে, বাট এই দেয়ারটা কিন্তু সাবজেক্ট হিসেবে বাক্যে থাকে না। এন্ড আমরা এখানে একটা বিষয় দেখতে পাচ্ছি, স্পেসিফিক সাবজেক্ট যখন কোনো বাক্যে থাকে না তখন কিন্তু আমরা দেয়ারটাকে নিয়ে আসি শুরুতেই। ঠিক আছে, এন্ড তখন আমরা এটাকে ইন্ট্রোডাক্টরি দেয়ার বলি, অর্থাৎ পরিচয় করে দেয় বাক্যটাকে। এন্ড দেয়ারের পরে বিভাগ গুলো বসে। বিভাগ বলতে আমরা বুঝেছি am, is, are, was, were এগুলো বসতে পারে, আবার হ্যাভ ভার্বও বসতে পারে, হ্যাভ প্যাস হ্যাড, কিংবা মূল ভার্বও বসতে পারে। দেখো তোমাদের জন্য দেয়ার নিয়ে একটা শর্টকাট টেকনিক দেখায়। দেয়ারের পরে সিঙ্গুলার ভার্ব বসতে পারে, অবশ্যই সেখানে কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট থাকবে। তার মানে দেয়ার দিয়ে শুরু হলে বাক্যে সাবজেক্টটা পরে থাকে। আবার দেয়ারের পরে ভার্বটা প্লুরাল হতে পারে যদি সাবজেক্টটাও প্লুরাল হয়। নাম্বার 2, এন্ড দেয়ারের পরে সরাসরি একটা ভার্ব বসে দিতে পারে, মূল ভার্ব, সেটা পাস্ট টেন্স হতে পারে, প্রেজেন্ট টেন্স হতে পারে, এন্ড তখনও কিন্তু দেয়ার আমরা বসাতে পারবো। তার মানে ব্যাপারটা হচ্ছে কি, দেয়ার কিন্তু তখনই আমরা বসাবো যখন কোনো সেন্টেন্সের কোনো নাউনকে আমরা পরিচয় করে দিচ্ছি, তখন কিন্তু দেয়ারটা বসতে পারে। এন্ড দেয়ার কিন্তু সিঙ্গুলার ভার্বের সাথেও বসে, দেয়ার কিন্তু প্লুরাল ভার্বের সাথেও বসে। ক্লিয়ার ব্যাপারটা? দেখো আমরা একটা এক্সাম্পল তোমার জন্য দিচ্ছি, সেটা হচ্ছে দেখো লেখা আছে ড্যাশ আর মেনি ম্যাঙ্গো ট্রিজ অ্যারাউন্ড আওয়ার হোম, দে গিভ আস এভরি সুইট ম্যাঙ্গোস। তাহলে দেয়ার আর হয়ে যাচ্ছে। আরেকটা এক্সাম্পল দেখেন, in modern times dash has been a great change in the attitude of man regarding superstitious belief। তাহলে আমরা এখানে দেয়ার দিতে পারি। সুতরাং আমরা বক্স থেকে দেয়ারটা এরকম ধরনের সেন্টেন্স দেখলে নিয়ে আসতে পারবো। আশা করছি তোমরা দেয়ার নিয়ে ব্যাপারটা বুঝেছো। ইয়েস, আমরা পরবর্তী বিষয়টাতে যাব। ইয়েস প্রিয় শিক্ষার্থী, আমরা এবার রুলস নাম্বার 13 অর্থাৎ ইট নিয়ে একটু দেখব। ইট যার বাংলা অর্থ হচ্ছে এহা বা এটা। এন্ড ইটটা কখন বসে দেখো, এটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব, এটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। তার মানে খেয়াল করো ইট কিন্তু আলটিমেটলি সিঙ্গুলার ভার্বের সাথে বসতেছে। ব্যাপারটা বুঝে গেছে? ইটটা কিন্তু সবসময় সিঙ্গুলার ভার্বের ক্ষেত্রে বসবে, দেয়ার কিন্তু সিঙ্গুলার ভার্ব বা প্লুরাল ভার্বের ক্ষেত্রে বসতে পারে। এন্ড দেয়ারের পরে কিন্তু সরাসরি মূল ভার্বও আসতে পারে। কিন্তু ইটের সাথে আমরা কি করছি দেখো, ইটের পরে সিঙ্গুলার ভার্ব হয়, তারপরে নাউন বা অ্যাডজেক্টিভ থাকতে পারে বা নাউন ফ্রেজ থাকতে পারে। ইটের পরে অবশ্যই সিঙ্গুলার ভার্ব দিব, এন্ড তারপরে নাউন বা প্রোনাউনও থাকতে পারে, এবং সেখানে ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো থাকতে পারে বা দ্যাট থাকতে পারে, এরপর আবার ভার্ব থাকতে পারে। ব্যাপারটা বুঝে গেছেন? এন্ড এই সবসময় আমরা দেখবো সিমস থাকলে এটার আগে ইট হয়, অ্যাপিয়ার্স থাকলে এটার আগে ইট হয়। এটা একটা টেকনিক, এমন দ্যাট হয়। ঠিক আছে, যেমন আমি যদি বলি ইট ইজ হি হু ডট ডট ডট, তাহলে দেখো এটা শুরুতে কি হচ্ছে ইট ইজ, এই যে হি দিয়ে আমরা লিখতেছি।
তাহলে তখন আমরা কি দেয়ার লিখছি না ইট লিখছি? ইট লিখছি। এই হচ্ছে তখন। আশা করছি দেয়ার এবং ইটের মধ্যে একটা বিষয় বোঝা গেছে। একটা মিল হচ্ছে কি দেয়ারটা ইন্ট্রোডাক্টরি মানে পরিচয় করে দিচ্ছে, আবার ইটটাও কিন্তু পরিচয় করে দিচ্ছে কোনো নাউনকে বা কোনো অ্যাডজেক্টিভকে। কিন্তু দেয়ারের পরে সরাসরি আমরা দেখতে পাচ্ছি সিঙ্গুলার বা প্লুরাল ভার্ব লেখা যেতে পারে, কিন্তু ইটের পরে সবসময় সিঙ্গুলার ভার্বে লিখতে হচ্ছে। এন্ড তারপরে কিন্তু নাউন থাকতে পারে, অ্যাডজেক্টিভ থাকতে পারে, প্রোনাউন থাকতে পারে। আশা করছি এটা বুঝে গেছে। এন্ড তোমাদের জন্য একটা এক্সাম্পল দেখো, ড্যাশ ইজ ভেরি হট টুডে, লোড শেডিং ইজ অ্যাগ্রাভেটিং দ্য সিচুয়েশন, তাহলে ইট ইজ। ড্যাশ ইজ মেনি ইয়ার্স সিন্স উই ফার্স্ট মেট, হাউ টাইম ডাজ ফ্লাই, তাহলে এইট হয়ে গেছে। আশা করছি ইটের ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। নেক্সট, ইয়েস, ওডিও মাইন্ড, এটা 13 এটা 14 লিখতে পারবো যেহেতু আমরা দেয়ারটা দেখেছি ভারতে। তো ওডিও মাইন্ডটা দেখো, ওডিও মাইন্ড কখন হচ্ছে? ওডিও মাইন্ড এক্সপ্রেসটি ব্যবহার করা হয় বিনয়ের সাথে কোনো কিছু সম্পাদনের ক্ষেত্রে, যার বাংলা তো অনুগ্রহ করে, এটা দয়া করে হবে, অনুগ্রহ করে যদি কিছু মনে না করেন, এরকম বোঝাতে কিন্তু অডিও মাইন্ডটি আমরা অডিও মাইন্ড ফ্রেজটা ব্যবহার করতে পারি। এন্ড তোমাদের জন্য যে কথাটি আমি লিখে রেখেছি শর্টকাটে দেখো, অডিও মাইন্ড যদি আমরা লিখি তারপরে অবশ্যই ভার্বের সাথে আইএনজি থাকবে, অর্থাৎ যেটাকে আমরা বি5 বলি। এন্ড সে বাক্যে কিন্তু শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকতে হবে। এন্ড দেন তখন অডিও মাইন্ড হয়। অডিও মাইন্ড কি একদম শুরুতেই যদি গ্যাপ থাকে এবং তারপরে যদি ভার্বের সাথে আইএনজি দেয় সেখানে বসবে, এন্ড অবশ্যই তার পরে কিন্তু কোয়েশ্চেন মার্ক থাকবে। তাহলে দেখেন, ইট ইজ রেইনিং হ্যাভিলি ড্যাশ ক্লোজিং দ্য উইন্ডো, তাহলে অডিও মাইন্ড হয়ে যাচ্ছে। এখানে কি হয়ে যাচ্ছে? অডিও মাইন্ড। তাহলে এটা আমরা এখানে লিখছি, দেখেন ক্লোজিং দ্য উইন্ডো প্রশ্নবোধক চিহ্ন। ড্যাশ টেকিং টি উইথ মি, তাহলে অডিও মাইন্ড, অডিও মাইন্ড টেকিং টি উইথ মি, এটা প্রশ্নবোধক চিহ্ন। আশা করি এই বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এন্ড আমরা 15তে যাচ্ছি, 14 বা এখানে আমরা 15 বলতে পারি, সমস্যা নেই। ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, যার অর্থ হলো এটাই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইমের অর্থ হচ্ছে এটাই উপযুক্ত সময়। আমরা কখন ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম লিখবো? দেখো শর্টকাট আমি তোমাদেরকে দেখাচ্ছি যে ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম যদি থাকে তারপরে যে সাবজেক্ট হবে, সাবজেক্টের পর আমাকে ভি2 লিখতে হবে, অর্থাৎ ভি2 মানে হচ্ছে মূল ভার্বের পাস্ট ফর্ম লিখতে হবে, তখন আমরা ইট ইজ হাই টাইমটা লিখবো। তার মানে ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট থাকে, এন্ড সাবজেক্টের পর অবশ্যই মূল ভার্বের পাস্ট ফর্ম থাকতে পারে। কেন বলছি? কারণ আরেকটা জিনিস তোমাদেরকে আমি এখানে একটু দেখাই, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, এরপরে এখানে সাবজেক্ট, তারপরে কিন্তু টু দিয়ে মূল ভার্ব হতে পারে। সেই জন্য আমি বলছি ভি2 থাকতে পারে, আবার এরকমও থাকতে পারে। তাহলে ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তারপরে মূল ভার্বে পাস্ট ফর্ম হয়। আবার অনেক সময় এই সাবজেক্ট না দিয়ে, তো সেক্ষেত্রে আমি এখানে একটু কারেকশন করছি, সাবজেক্ট না, তো সাবজেক্ট থাকলে ভি2 হবে, আর যখন সাবজেক্ট থাকবে না তখন টু দিয়ে ভি1 হবে। সাবজেক্ট থাকলে ভি2 হবে, আর সাবজেক্ট না থাকলে টু দিয়ে ভি1 হবে। সাবজেক্ট থাকবে না, সাবজেক্টের পরে টু প্লাস ভি1 নয়, বরং ইট ইজ হাই টাইমের পর টু দিয়ে ভি1। আশা করি এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। দেখো আমরা একটু এক্সাম্পলটা খেয়াল করি। ইউর এনিমিজ আর লুকিং ফর ইউ ড্যাশ ইউ লেফট দিস প্লেস, এটা উপযুক্ত সময়। দেখছেন ইউ সাবজেক্ট লেফট পাস্ট টেন্স, তাহলে ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম। পিপল স্টপড কারাপশন ফ্রম সোসাইটি, হ্যাঁ সত্যি, ইট ইজ হাই টাইম, এই যে পিপল সাবজেক্ট, স্টপড পাস্ট টেন্স। সুতরাং আমরা এভাবে করে করতে পারি। এছাড়াও ইট ইজ হাই টাইমের পরে টু দিলে মূল ভাব থাকলে সেটাও হতে পারে। আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা রুলস নাম্বার 15 বা আমরা 16ও বলতে পারি, সমস্যা নেই। আমরা আনলেসটা নিয়ে দেখবো। আনলেস শর্তমূলক বাক্য যেটার অর্থ যদি না, এমন অর্থ, এই অর্থে কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ এর কনজাংশন হিসেবে বসে। সাবঅর্ডিনেট ক্লজ এর কনজাংশন হিসেবে বসে বলতে প্রিয় শিক্ষার্থী, আমরা যখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে ডিসকাশন করেছি বা করব, সেখানে কিন্তু তুমি সাবঅর্ডিনেট ক্লজের ব্যাপারটা জানতে পারবে। আপাতত মনে রাখো, সাবজেক্ট ভার্বের সাথে যখন তুমি আনলেস বসাবা তখন সেটা সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে
উল্লেখ করা হয়। ব্যাপারটা বুঝতে পারছো? কোনো সাবজেক্ট ভার্বের সাথে একটা সাধারণ যে কোনো একটা বাক্যের সাথে, সিম্পল সেন্টেন্সের সাথে, অথবা সাবজেক্ট ভার্ব আছে সেরকম কোনো একটা বাক্যের সাথে যখন আনলেস হয় তখন সেটা কি ক্লজ হয়? সাবঅর্ডিনেট ক্লজ। বাই দ্য ওয়ে, এই আনলেস তারপরে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, এরপরে কিন্তু ফিউচার ইনডিফিনিট টেন্স হতে পারে। এটা কন্ডিশনাল সেন্টেন্সের মতো, ঠিক আছে? অর্থাৎ আনলেস হচ্ছে যে তোমার নেগেটিভ সেন্টেন্স, তারপরে কিন্তু তোমার টেন্সটা খেয়াল করতে হবে। যেমন তুমি একটু খেয়াল করলে বুঝবা, টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ, ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ, তুমি জীবনে সফল হতে পারো না, ড্যাশ ইউ মেক প্রপার ইউজ অফ টাইম। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে? আনলেস। কি হয়ে যাচ্ছে? আনলেস। ঠিক আছে, ব্যাপারটা বুঝে গেছেন? এবার করে আমরা করতে পারি। আনলেসটা মূলত শুরুতে আনলেস থাকতে পারে, এরপরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এরপরে ফিউচার ইনডিফিনিট টেন্স হতে পারে। আবার আনলেসের পরে তোমার শুধু আমরা দেখবো হাবোধক বাক্যটা আমরা দিয়ে করব, তার আগে নেগেটিভ সেন্স থাকতে পারে, সেটা তুমি সেন্টেন্স দেখলে বুঝবা। যেমন আরো একটু দেখো, দ্য ম্যান ওয়াজ সিরিয়াসলি ইনজুর্ড ইন অ্যান অ্যাক্সিডেন্ট। দ্য ম্যান ওয়াজ সিরিয়াসলি ইনজুর্ড ইন অ্যান অ্যাক্সিডেন্ট, হি উড হ্যাভ ডাইড। ঠিক আছে, এখানে অবশ্য একটা আসেনি, আনলেস দিয়ে আমরা করতে পারি। ঠিক আছে, হি উড হ্যাভ ডাইড, সে কি মারা যেতে পারতো, আনলেস হি কি লেখা যায়, যে উড হ্যাভ দিয়ে আছে। তাহলে এটা একটু খেয়াল করতে হবে, এখানে অবশ্যই বাক্যটা ক্লিয়ার হয়নি। তাহলে আমরা এটা দরকার নেই, আমরা এটা কেটে দিচ্ছি। তাহলে আনলেস দিয়ে আমরা আরো কিছু করতে পারি, যেমন আমি যদি লিখি আর ড্যাশ ইউ ওয়ার্ক হার্ড, you will fail in the exam। সেক্ষেত্রে একটু সেন্টেন্সটা দেখেন তো, ড্যাশ ইউ ওয়ার্ক হার্ড, তুমি যদি ওয়ার্ক হার্ড করো মানে পরিশ্রম করলে তুমি ফেল করবে এরকম নাকি? পরিশ্রম না করলে, তাহলে না করলে নেগেটিভ বোঝাবে, তাহলে আমরা আনলেস লিখতে পারি এখানে, আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, অথবা ইউ ক্যান নট পাস ইন দ্য এক্সাম, উল্টো হতে পারে। তাহলে এভাবে করে আনলেসটা আমরা লিখতে পারি বা লিখবো, এরকম খেয়াল করতে হবে ব্যাপারটা। আশা করি বুঝতে পারছো। আমরা আনলেস এর সাথে সাথে লেস শব্দটা দেখবো, এটা 70 হিসেবে নিতে পারি বা 16ও আমরা দেখতে পারি, সমস্যা নেই। লেস, যার বাংলা অর্থ হচ্ছে যাতে না বা পাচ্ছে না, এটাও একটা কনজাংশন, এটাও একটা কনজাংশন হিসেবে থাকতে পারে বাক্যের মাঝখানে বসে, এবং এটি ওই যে বললাম সর্বদা প্রিন্সিপাল ক্লজের পরে বসা, মানে যে কোনো একটা মেইন সেন্টেন্সের পরে আমরা বসাতে পারি। শর্টকাটটা একটু খেয়াল করো, যখন আমরা লেস শব্দটা লিখবো, লেসের পরে সাবজেক্ট থাকবে এন্ড শুড অথবা মাইট থাকতে পারে। কি থাকতে পারে? শুড অথবা মাইট থাকবে, এবং তারপরে মূল ভার্বে হবে। ঠিক আছে, যেমন এক্সাম্পল দেখো, রিমি স্টাডিড হার ড্যাশ জিপিএফআই শুড বি, এই যে শুড বি লেখা আছে, তাহলে লেস্ট। আশা করি এটা ক্লিয়ার। ইউ স্টার্টেড লেট, নাও ইউ আর ওয়ার্কিং স্লোলি, ওয়ার্ক ফাস্ট ড্যাশ ইউ শুড মিস দ্য বাস। তাহলে কি হয়ে যাচ্ছে? লেস্ট, সাবজেক্ট প্লাস শুড আছে। ঠিক আছে, এটাও নেগেটিভ সেন্স হচ্ছে, এন্ড তারপর আপনাকে অবশ্যই শুড দিয়ে করতে হবে বা মাইট দিয়ে করতে হবে। লেস্টের পরে সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট, এটা মাইন্ডে রাখলে হয়ে যাবে। তা আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝে যাচ্ছে যে আনলেস এবং লেস্টের মধ্যে তফাৎটা কি, আনলেস কখন হচ্ছে, লেস কখন হচ্ছে, দেয়ার কখন হচ্ছে, ইট কখন হচ্ছে, এটা তোমরা বুঝতে পারছো। আমরা পরবর্তী বিষয়টাতে একটু দেখবো। ইয়েস, ইন অর্ডার দ্যাট হতে পারে, সো দ্যাট হতে পারে, যার অর্থ হচ্ছে যাতে। তো ইন অর্ডার দ্যাট এবং সো দ্যাটটা কখন হচ্ছে দেখো, আমরা দেখবো একটা বাক্য থাকবে প্রথমে, তারপরে মাঝখানে ইন অর্ডার দ্যাট অথবা সো দ্যাট থাকবে, তারপরে সাবজেক্ট হবে, এরপরে মডেল ভার্ব ক্যান কুড থাকে বেশিরভাগ সময়, এন্ড তারপরে একটা মূল ভার্ব হয়। ঠিক আছে, ব্যাপারটা বুঝা যাচ্ছে? অর্থাৎ আমি যদি তোমাকে আরেকটু ক্লিয়ার করে বলি, দেখা যাবে যে ধরো সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে V1 থাকতে পারে, V2 থাকতে পারে, তারপরে মনে করো যে কোনো একটা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব থাকলো, এরপরে ইন অর্ডার দ্যাট অথবা সো দ্যাট, এরপরে কিন্তু তোমাকে আবার সাবজেক্ট লিখতে হবে, অথবা সাবজেক্ট থাকবে, সাবজেক্টের মানে প্রোনাউন থাকতে পারে, এন্ড তারপরে ক্যান অথবা কুড হতে পারে, তারপরে কিন্তু মূল ভার্ব হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো, সাবজেক্টের পরে V1 মানে প্রেজেন্ট টেন্স হলে আমরা ইন অর্ডার দ্যাট বা সো দ্যাটের পরে কি দেখবো, সাবজেক্টের পরে ক্যান লিখবো, প্রেজেন্ট টেন্স হলে ক্যান, আবার যদি পাস্ট টেন্স হয় তখন কিন্তু সো দ্যাট বা ইন অর্ডার দ্যাটের পরে কুড লিখতে হবে। আশা করি এটা ক্লিয়ার হচ্ছে। যেমন দেখো, হি টুক এ পার্ট টাইম জব ড্যাশ হি কুড আর্ন সাম মানি,
যাতে করে সে পার্ট টাইম জব করছে, যাতে করে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট হি কুড। এই দেখেন টুকটা হচ্ছে পাস্ট টেন্স, দেখছেন, সে কারণে ব্যবহার করে হয়েছে। আশা করি বোঝা যাচ্ছে। যেমন একটা দেখেন, তানিশা ওয়েন্ট টু কলেজ, সে কলেজে গিয়েছিল, ড্যাশ শি কুড লার্ন সামথিং ইন অর্ডার টু, ইন অর্ডার দ্যাট কি হচ্ছে, ইন অর্ডার দ্যাট শি কুড লার্ন সামথিং। আশা করছি ইন অর্ডার টু এবং ইন অর্ডার দ্যাট এবং ইন সো দ্যাটটা একই কথা, এবং তারপরে কিভাবে আমরা করছি সেটা বুঝতে পেরেছে। ক্লিয়ার? ইন অর্ডার দ্যাট অথবা সো দ্যাট এর পরে অবশ্যই একটা প্রোনাউন, মানে সাবজেক্ট হিসেবে প্রোনাউন হিসেবে হোক, যেটা হোক, সাবজেক্ট লেখার পরে প্রোনাউন লেখার পরে ক্যান বা কুড হয়, প্রেজেন্ট টেন্স হলে ক্যান হবে, আর পাস্ট টেন্স হলে কুড হবে। এরপর অবশ্যই মূল ভাব দিয়ে করতে হয়। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার? ইয়েস। রুলস নাম্বার 19, অথবা এখানে দেখো কি বলছে, হাউ টু এফএসটি ব্যবহারের ক্ষেত্রে সর্বদাই নো ভার্বের ব্যবহার লক্ষণীয়। অর্থাৎ আমরা এখানে বলছে কি হাউ টুর সাথে নো এর সম্পর্ক থাকবে, এটাই বলছে। জানি কিভাবে এটার অর্থ, হাউ টু। অর্থাৎ এখানে দেখো সাবজেক্টের পরে একটা ড্যাশ থাকবে, নো হাউ টু, এন্ড তারপরে মূল ভাব বসতেছে। যেমন এক্সাম্পল দেখো, এট প্রেজেন্ট দ্য চিলড্রেন ডু নট নো, এই যে নো এর সাথে কি থাকে, হাউ টু সুইম ইন দ্য ওয়াটার। এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী দেখো, এখানে তোমার কিন্তু প্রশ্নবোধক চিহ্ন হবে না, নো এর সাথে হাউ টু আছে, নো এর সাথে হাউ টু আছে। তাহলে আমরা নো প্লাস ডট ডট থাকলে বা ড্যাশ থাকলে আমরা সেখানে হাউ টু দিব, এবং হাউ টুর পরামর্শ অবশ্যই মূল ভাব বসবে। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। ইন কেস, এরপরের ব্যাপারটা দেখো, ইন কেস মানে যার অর্থ যদি, ইফ এর মতো আর কি। ইন কেসটা হচ্ছে ইফ এর মতো। তো এখানে প্রথম বাক্য, তারপর হচ্ছে প্রথম বাক্যে কোনো একটা রিজন থাকবে, রেজাল্ট বিষয়ে থাকবে, রিজন না। এরপর ইন কেস, এরপরে দ্বিতীয় বাক্য কারণ প্রকাশক। যাক, এটা তোমার জানা দরকার নেই। আমরা ইন কেসের আগে একটা বাক্য থাকবে, ইন কেসের পরে একটা বাক্য থাকবে, আমাকে দেখে ইন কেস শব্দটা লিখতে হবে, এটা সত্যমূলক বাক্যের মতো। যেমন দেখো, টুমরো আই উইল বি ভেরি বিজি, tomorrow I will be very busy, so I will say goodbye now, dash I don't see you again। তাহলে আজকের মতো তোমাকে কি বলতেছি, বিদায় বলছি, যদি আর দেখা না হয় আবার, তাহলে এখানে ইন কেস লিখে দিতে পারছি। ঠিক আছে, ইন কেসটা আমরা ব্যবহার করে করতে পারি। সুতরাং ইন কেস দিয়ে তোমার টেন্স করা থাকে, এটা রুলস এর উপর ডিপেন্ড না, এটা সেন্টেন্সের উপর ডিপেন্ড করে। একটা বিষয় দেখতে হবে, পরবর্তী যে লাইনটা দেখবে সেটা দেখতে পারবা রিজনটা কি। এরপর আমরা দেখতে পাচ্ছি যে, আমরা যদি খেয়াল করি ইউজ টু, এই ইউজ টুটা একটু খেয়াল করো। ইউজ টু হচ্ছে একটা মডেল ভার্ব, যা অতীতের অভ্যাস প্রকাশে ব্যবহার করা হয়, ইউজ টু। ঠিক আছে, আমরা মনে রাখবো স্বাভাবিকভাবে সাবজেক্টের পরে ইউজ টু হলে মূল ভাবে বসে। ঠিক আছে, তখন আমরা ইউজ টু দিতে পারি। যেমন দেখেন, এভরিবডি ডিসলাইকড রাকি, হি ড্যাশ ডু মেনি হার্মফুল অ্যাক্টিভিটিস। তাহলে সে কি করতে অভ্যস্ত, খারাপ কাজ, ইউজ টু ডু মেনি হার্মফুল অ্যাক্টিভিটিস। Sometimes we become speechless remembering our childhood memories. আসলে সত্যি কথা। We dash swimming the river. আমরা সবসময় সাঁতার কাটতে আমার ভালো লাগতো, পছন্দ হতো বা অভ্যাস ছিল। তাহলে we used to swimming the river। মনে রাখবেন ইউজ টু পরে সবসময় মূল ভাব বসে, ইউজ টুটা হচ্ছে অতীতের কোনো অভ্যাস বোঝাতে আমরা ইউজ টুটা লিখবো। একটা সাবজেক্টের পরে ড্যাশ থাকবে এবং মূল ভাব থাকবে, তখন আমরা ইউজ টুটা লিখে দিতে পারি, এবং সেটা সেন্টেন্স দেখলে তুমি আশা করি বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তী বিষয়টাতে জানবো, এবং আশা করছি এটা দিয়ে আমাদের আরো একটা বিষয় ক্লিয়ার হবে। অ্যাজ লং অ্যাজ, আমরা পার্ট 1 ক্লাসে দেখেছিলাম যে অ্যাজ সুন অ্যাজ, এখানে দেখতে পাচ্ছি অ্যাজ লং অ্যাজ, অনেকটা কাছাকাছি অর্থ প্রকাশ করে। দেখেন যতদিন বা যতক্ষণ, মূলত অ্যাজ লং অ্যাজ বাক্যের মাঝখানে বসে, তার আগে একটা বাক্য, অ্যাজ লং অ্যাজ এর পর একটা বাক্য থাকে, এটা হচ্ছে মূলত বিষয়। যেমন দেখেন, the poor will continue to suffer, the poor will continue to suffer dash they are illiterate as long as they are illiterate। যতদিন মনে তারা অশিক্ষিত থাকবে, কৃষকরা, ততদিন তারা দুর্ভোগ পোহাবে। তো মোটামুটি এই পর্যন্ত প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের যে পার্ট 2 ক্লাস যেটা আছে, তো পার্ট 2 ক্লাসটিতে আমরা চেষ্টা করেছি যে আরো কিছু যেগুলো বোর্ডে সবসময় এসেছে
সেই প্রশ্নগুলো বা সেই প্রশ্নের যে ফ্রেজগুলো সেগুলোকে নিয়ে কথা বলবার জন্য আশা করছি তুমি পার্ট টুর যে স্পেশাল ক্লাসে এতক্ষণ দেখেছো, সেই পার্ট টু ক্লাসে তোমরা অনেকগুলো বিষয় জানতে পেরেছো। আশা করছি সেইগুলো জানার মাধ্যমে তোমরা বেশি বেশি যখন প্র্যাকটিস করবে তোমাদের রেগুলার ক্লাসে অথবা যে বইটি আছে সেই বইটি থেকে তোমরা অবশ্যই পারবে। এছাড়া এখানে আমি একটা কথা বলে রাখি, স্পেশাল ইউজেস এর মধ্যে মাঝে মধ্যে কিছু ফ্রেজ আসে, যে ফ্রেজগুলো তুমি একটু যদি খেয়াল করে দেখো পারবা। যেমন আমি যদি বলি হটকেক, এই হটকেক কিন্তু একটা ফ্রেজ। তাই হটকেকের অর্থ তুমি যদি বুঝতে পারো তাহলে কিন্তু তুমি যে কোনো বাক্যে সেটা লিখতে পারো। কল ইট ডে, এটা একটা কিন্তু ফ্রেজ। এভাবে কিছু ফ্রেজ আছে যে ফ্রেজগুলো তুমি যদি বুঝতে পারো তখন কিন্তু তুমি সহজে এইরকম বিষয়গুলোতে আনসার করতে পারবে। তো তোমাদেরকে আমি একটু বলে রাখি, হটকেক, হটকেক মানে যেটা সবচেয়ে বেশি বিক্রিত হয়, যে পণ্যটি বিক্রি করা হয় বেশি 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 বিক্রয় করা হয় বা বেশি বিক্রিত হয়, সেটাকে আমরা হটকেক বলতে পারি। কল ইট ডে মানে আছে এখানে এই পর্যন্ত, আজকে এখানে শেষ, এই অর্থে এটা আমরা ব্যবহার করতে পারি। এবং কিছু ফ্রেজ যদি তুমি খেয়াল করে দেখো, দেখে নাও, তাহলে আমার মনে হচ্ছে যে স্পেশাল ইউজেস নিয়ে তোমার কোনো অসুবিধা হবে না। তো আশা করছি তোমরা স্পেশাল ইউজেস নিয়ে অবশ্যই আমার পার্ট 1 এবং পার্ট 2 ক্লাসে ভালোভাবে দেখবে, এবং দেখার পরে কন্টিনিউয়াসলি যদি যেভাবে বলা আছে বা বলা হয়েছে সেভাবে যদি তোমরা প্র্যাকটিস করো, আশা করছি তোমাদের যে স্পেশাল ইউজেস যেটা নিয়ে যে প্রশ্ন বা যেটা সমস্যা তোমাদের সেটা আর হবে না। এবং কোনো যদি প্রশ্ন থাকে, কোনো যদি জানার কিছু থাকে, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। প্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্ত। তোমাদের সাথে আগামী আরেকটি কোনো টপিক নিয়ে আমরা হাজির হব এই প্রত্যাশায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।